লোকটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। এক্স্যাক্টলি তাই। এবং আজকে তো ভৌতিক দুনিয়ার প্রচার হতে চলেছে 337তম এপিসোড। ভাবা যায় দেখতে দেখতে 337তম এপিসোডে কিন্তু আমরা চলে এসেছি, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে, দারুণ রকম এনজয় করবেন। এবং আমি বিলিভ করি যে আজকে নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝে গেছেন যে থাম্বনেলে একটু পরিবর্তন এসেছে, এবং একই সাথে পরিবর্তনের সাথে কিন্তু আজকে অনেক দিন পর আমরা কিন্তু ইসমাইল জিনকে পাচ্ছি এবং ইসমাইল জিনের ঘটনা শুনতে পারবো। সো এইটা এক প্রকার দারুণ একটা ব্যাপার ঘটে গেছে, এবং আই বিলিভ যে আপনাদের কাছে আজকের এপিসোড ভীষণ ভালো লাগবে, কারণ আজকের এপিসোডের অর্ডিনেশনটা অনেক ইন্টারেস্টিং রেখেছি। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে দারুণ রকমভাবে ভৌতিক দুনিয়াকে প্রচার করতে, বা ভৌতিক দুনিয়ার স্টোরিগুলো একটু ইন্টারেস্টিং ওয়েতে প্রচার করতে। আমাকে একটু জানাবেন যে থাম্বনেল ডিজাইনটা কেমন হয়েছে, বিকজ আমি আপনাদের কাছ থেকে একটু আপডেট জানতে চাই, এতে করে আমার ভালো লাগে আর কি। সো দিস দ্য ফ্যাক্ট, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু ভালো লাগে আসলে। সো এই হচ্ছে বিষয়। আমরা আজকে যাদের যাদের স্টোরি শুনবো তাদের একটু নামটা মেনশন করে দিতে চাই, তাহলে সবার জন্য সুবিধা হবে যে তাদের স্টোরি আছে আর হচ্ছে বোঝাতে সুবিধা হবে। সো আমি যদি বলি তাহলে বলতে হবে প্রথমেই আমরা প্রথমে একটা দারুণ স্টোরি শুনবো। স্টোরিটা হচ্ছে আমাদের শাহিন ভাইয়ের কবরস্থানে একটা ঘটনা আছে, এবং এরপর নাজমুল ভাইয়ের দেবীদার বলে একটা ঘটনা আছে। এরপর ইমরান ভাইয়ের শুভ্রা একটা দারুণ একটা স্টোরি আছে, শুভ্রা নামে একটা মেয়ের ব্ল্যাক ম্যাজিক্যাল স্টোরি আছে। এবং এরপর সর্বশেষে আমরা শুনবো ইসমাইল জিনের ভয়াবহ ঘটনার প্রথম খণ্ড আছে, কিন্তু ইসমাইল জিনের ঘটনার একটা সিরিজ আর কি, সিরিজ প্রচার হবে এবং সেটার প্রথম খণ্ড শেয়ার করা হবে। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে, বিকজ আজকে ইসমাইল জিনের ঘটনা কিন্তু ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সবসময় করি, আজকেও করবো ইনশাআল্লাহ। সো এই হচ্ছে বিষয়, আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। শুরু করছি শাহিন ভাইয়ের কবরস্থানের ঘটনা দিয়ে। চলুন দেরি না করে শুরু করি আজকের এপিসোড। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো আছে ভৌতিক দুনিয়ার সকল জনগণ। আমি শাহিন বলছিলাম, শাহিন শিকদার, রাজশাহী থেকে। আজ একটি অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটি ভালো লাগে, আপনি আপনার মধুর কণ্ঠে পড়ে শোনাবেন। শুরু করছি আজকের ঘটনা। রমেশ মিয়া লাশটাকে দেখে যতটা ভয় পেল, তার মনে হয় সারা জীবনে সে কোনোদিন এতটা ভয় পায়নি। এটাই তার পেশা, কবর করে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এখানেই কবর দেওয়া হয়। রমেশ মিয়ার এইসব কবরের রাখতে খুব মায়া হলো। লোকটা পৃথিবীতে এতদিন কত আরামে না কাটিয়েছে, আর এখন মরে যাওয়ার পর তার লাশটাকে কেউ খুঁজতে হইল না। কেমন যেন এই লোকের ভাগ্যে হয়তোবা এটাই লেখা ছিল। এসবই ভাবে রমেশ মিয়া, আর লাশগুলোকে মাটি দেওয়ার সময় ভাবতে থাকে। কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করলো না, বরং ভয় পেয়ে গেল সে। লোকটার মুখে দেখে বয়স আন্দাজ করেছে রমেশ মিয়া প্রায় 50 হবে, কিন্তু চেহারায় একটা রাগি রাগি ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারে
পারে না সে। এতটা বিভৎস লোকটা এমন কি অপরাধ করেছিল যে কে বা কারা তাকে এমন ভাবে মেরেছে? প্রথমে মাথাটা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছুটা দিয়ে কুপিয়ে তার গায়ে রীতিমতো অ্যাসিড ঢেলে দিয়েছে। ওহ, কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি, এমনকি 4 থেকে 5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনও কোনো খোঁজ খবর শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টেম করে লাশটা কবর দিয়ে দিতে। কিন্তু মফস্বলের সহকারী হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে, এই লাশটার ক্ষেত্রেও তাই হয়েছে। অর্থাৎ পোস্টমর্টেমে আর কোনো মতে দায় সারা সেলাই দিয়ে লাশটা পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে তার পাহারাদার রমেশ মিয়া। আর যখন অ্যাম্বুলেন্সে এসে এই লাশটা কবরে রেখে গেল, তখন রমেশ মিয়া বুঝে গেল আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন করে কবর দিতে হবে। কিন্তু লাশটি দেখার পর তার সে পূর্ণ মায়া ধরতার কাজ করলো না। এমনিতেই প্রায় সন্ধ্যা হয়ে এলো, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লাগলো। আর বারবার তার চোখ যেন ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফিলতি করে যে বেওয়ারিশপুরে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তার উপরে হাসপাতালের মর্গে 4 থেকে 5 দিন পড়েছিল। কি যে দুর্গন্ধ বের হচ্ছিল। রমেশ মিয়ার ছোট মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করলো, তখন মাগরিবের আজান পড়ে গেছে। রমেশ মিয়া গোসল করতে গেল আর কাজ শেষ করে ঝন্টু বলে গেল। ঝন্টু 10 থেকে 12 বছরের একটা ছেলে। রমেশ মিয়াকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে থাকে শুধু রমেশ মিয়া একা। কবরস্থানে যেই জায়গাটা মোর্দা জানাজা পড়ানো হয় তার সামনের গেট থেকে বের হয়ে পাশের খুপড়ির মত এক চেলা ঘরে রমেশ মিয়া থাকে। নাম মাত্র গেট থেকে বাইরে বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকে সে। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপরে আবার বেওয়ারিশ লাশের, তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরে জায়গাটা বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন ঈশার নামাজ পড়ে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে রমেশ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার। তার মতে কবরে পাহারা দেওয়ার আর কিছুই নেই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়ে যায়, কিন্তু এই শহরতে এমন কিছু ঘটেছে বলে শোনেনি সে। তবুও তার চাকরি যখন এটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলোর দিকে। স্বভাবতই চোখ চলে যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলো মাটি খোঁড়া। কি ব্যাপার? মাত্র 3 থেকে 4 ঘন্টা আগে তো সে আর ঝন্টু মিলে পুরোপুরি কবর দিল। একটু তাড়াহুড়ো করে সে করছিল অন্য দিনের তুলনায়, কিন্তু এইভাবে তো রেখে যায়নি। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে সে ভাবলো হয়তো গেট থেকে ঢুকে কোনো কুকুর বা অন্য কোন প্রাণী কাজ করেছে। তাই সে হাত দিয়ে মাটিটা জায়গা মতো চাপ দিয়ে দিল। কিন্তু এইটা সে একবারও চিন্তা করলো না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগায় দেয়। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ল সে। প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতের বেলা। তার মনে হয় না কখনো এক ঘুমের রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকার কারণে বুঝতেও পারল না যে রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এক ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে পচা একটা দুর্গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো মোর্তার জানাজা পড়ানো হয়েছে। সে জানাজায় যেখানে সাদা কাপড় মোড়া কিছুটা রয়েছে সম্ভবত একটা লাশ। রমেশ মিয়া ভীত কখনোই নয়, তাই সে ভয়ে কিছুটা যেন পেল না, বরং কাছে গিয়ে এগিয়ে গেল ভালো করে দেখবার জন্য। ঠিক মোর্তা খাটিয়ার যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমেশ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুললই বা না কেন?
আবার ভাবলো ভেতরে ঢুকতে গেলে গেট দিয়ে তো ঢুকতে হবে, চাবি একমাত্র রমেশ মিয়ার কাছে আছে। এবার চারিদিক থেকে ভয়ের এক অদ্ভুত অনুভূতি গ্রাস করতে লাগলো রমেশ মিয়াকে। হাঁটার শক্তি মনে হলো কেউ যেন কমিয়ে দিয়েছে, তবু বিকারগ্রস্তের মতো এইদিকে সেদিক করতে লাগলো লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলো তাতে তার মনে হলো সে বুঝি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। সে মুখটা যার দেহ থেকে রীতিমতো আলাদা করা হয়েছে এখন তার সামনে আবারও চলে এসেছে। বিকেলে কবর দেওয়ার লাশটা এখানে আসলো কিভাবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুরু ভুরু করে কণ্ঠ বের হচ্ছে। রমেশ মিয়ার মাথায় এসব কিছুই যেন ঢুকলো না। অতি শোকে পাথর হবার মতো অতি ভয়ে হতবিহ্বল হয়ে গেল। হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটা লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে, কিন্তু এমন কিছুই ঘটলো না। রমেশ মিয়ার সামনে নিথর পড়ে আছে সে লাশটি। রমেশ মিয়ার মনে হলো সে যেন গায়ের শক্তি ফিরে পেল হঠাৎই, বা ভয়ের ঝাপটাটা চলে গেল তার উপর দিয়ে। কিভাবে যেন লাশটাকে কবর থেকে উঠে এলো এসব চিন্তা না করে সে ভাবলো লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনো দিন বহন করেনি। তাই মনে হলো রমেশ মিয়ার ভার সামলাতে গিয়ে বেগ পেতে হলো তার। 5 থেকে 6 দিনের পুরনো লাশ রমেশ মিয়ার জোরে ধরা মাত্র রীতিমতো ধুমড়ে মুচড়ে গেল। মনে হলো এক্ষুনি বুঝি হাত পা রীতিমতো খুঁড়ে পড়বে। রমেশ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা করা, তাই সেই লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা ধপ করে পড়ল কাপড়ের ভেতর থেকে। আর এক হাতে মাথাটা তুলে নিল রমেশ মিয়া, চলল কবরের লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গা মতো বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটিকে তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমেশ মিয়ার হাত। আর এত জোরে কারো সাধ্য নেই সে হাত ছাড়াবার। রমেশ মিয়ার গায়ের সমস্ত লোম যেন খাড়া হয়ে গেল। এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেল। সে দেখলো ঝন্টু তার মুখের উপরে ঝুঁকে বসে আছে। ঝন্টু জিজ্ঞেস করলো, রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা জানাজা পড়ানোর জায়গায় গেল? এই কথা শুনে রমেশ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল, শুধু মাটি দিতে পারেনি। কেন পারেনি তা কেউ বলল না, শুধু বলল সে আর এখানে কাজ করবে না। তখনই চলে গেল। কবরস্থানে কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবারও কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে চলে গেল। সেদিন শুল্ক পক্ষের রাতে কেউ যদি কবরস্থানে উঁকি দিত তাহলে দেখতে পেত নতুন কবর দেওয়া সে লাশটি থেকে একটা হাত বেরিয়ে আছে। অতি কষ্টে হাতটি কবর থেকে মাটিতে সরিয়ে নিজের মাথাটা এক হাত ধরে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে অতি ধীরে এগিয়ে গেল মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। মুসলমান ঘরে জন্ম তার, জানাজা ছাড়া কবরে থাকতে চায় না সে। বড় কষ্ট, এ তো অনেক বড়ই কষ্ট। যে সময় এই ছিল আমার কালেক্টেড প্রথম স্টোরি ফর ভৌতিক দুনিয়া। যদি ভালো লাগে পড়ে শোনাবেন আপনার মধুর কণ্ঠে। আসসালামু আলাইকুম। ভালো রাখবেন আপনার চারপাশকে, আপনি ভালো থাকবেন এবং সবাই ভালো থাকুক, এটাই প্রত্যাশা। আর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহিন শিকদার বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই। অ্যান্ড কি বলবো, আসলে স্টোরিটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। এক কথায় জাস্ট উড়ে গেছে বেসিক্যালি। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার অ্যামেজিং একটা স্টোরি ছিল। ওয়াও। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে, বিকজ স্টোরি ভালো লাগার মতো একটা স্টোরি ছিল। এটা খুব সুন্দর এবং একই সাথে পরিচ্ছন্ন এক ঘটনা। সত্যি
অসাধারণ, অসাধারণ এক কথায়। এবং আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আপনারা সবাই সবার জায়গা থেকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট খুব দরকার এখানে, অ্যান্ড আই বিলিভ যে আপনারা তার সব কমেন্ট করে ভরিয়ে দেবেন ভৌতিক দুনিয়ার এই যে আজকের এপিসোডে যে সিরিজে চলছে, এটাকে অবশ্যই সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যেতে চাই, এবং পরবর্তী ঘটনা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন। আশা করি ভৌতিক দুনিয়ার সকলে ভালো আছেন। আমি নাজবুল হোসেন, এই প্রথম ঘটনা লিখছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। স্মার্টফোনের স্ক্রিনে চোখ যেতেই আমার বুকের ভেতরটা কেমন যেন ধূপ করে উঠল। রাত 11টা বেজে 56 মিনিট, আর কিছুক্ষণের মধ্যেই 12টা বেজে যাবে। অথচ আমার খেয়ালই ছিল না ব্যাডমিন্টন খেলতে খেলতে কখন যে এতটা রাত হয়ে গেল। রাত 11:59 আমি নিজের মোটর সাইকেলে স্টার্ট দিয়ে তাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা দূর যাওয়ার পর দেখতে পেলাম একটা অদ্ভুত কাণ্ড। বিশাল মাঠের মাঝে অনেকে মিলে রীতিমতো ব্যাডমিন্টন খেলছে। তবে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এটা কেউ কোনো কথা বলছে না, শুধু মুখ দিয়ে শব্দ করছে। সেটা আমি এত দূর থেকে বুঝতে পারছি না ঠিক মতো। আমার মনে হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত ইচ্ছা জাগলো, সেটা হলো তাদের সাথে ব্যাডমিন্টনে একটা ম্যাচ খেলতে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। তাদের কাছে গিয়ে আমি বললাম, ভাইরা, আপনাদের সাথে আমি একটা কি ম্যাচ খেলতে পারি? আমি দেখলাম আমার প্রশ্ন শুনে তারা তাদের রানিং ম্যাচ রেখে আমাকে একটা সাইডে হাত ইশারায় যেতে পড়লো। আমি বুঝে নিয়েছিলাম তারা সম্মতি প্রকাশ করেছে এবং আমাকে তাদের দলে নিয়েছে। কি তাদের ব্যাডমিন্টন কোর্টের কেউ কোনো কথা আমার সাথে বলছিল না দেখে আমার খুব অদ্ভুত লাগছিল। যাই হোক, আমি তাদের সাথে খেলতে আরম্ভ করে দিলাম। আমি খেয়াল করে দেখলাম পয়েন্ট হলে তারা হাত ইশারায় নিজেদের মধ্যে কিছু একটা ভাষা আদান প্রদান করতো, আর আউট হলে মুখে আ শব্দ করতো। এভাবে জানি না আমি কতক্ষণ খেলেছি, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার সব কিছুই যেন স্তব্ধ হয়ে গেল, যেন নিশীথে এক কিমি বিরাজ করছে সর্বত্র। আমি তৎক্ষণাৎ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখি কেউ নেই সেখানে। ডানে তাকিয়ে দেখি কেউ নেই, বামে তাকিয়ে দেখলাম কেউ নেই, পেছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল। দেখি একটা বিশাল বড় পুরনো কালী মূর্তি। আমি সাথে সাথে সেখান থেকে আমার মোটর সাইকেলের দিকে রীতিমতো দৌড় দিলাম। গাড়িটা স্টার্ট দিয়ে দেখি গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আমার আর বুঝতে বাকি রইল না এখানে কোনো গন্ডগোল রয়েছে। বহু চেষ্টার পর আমার মোটর সাইকেলটা স্টার্ট নিল। আমি গাড়িতে বসে কিছুক্ষণ এগোতেই গাড়ি আবারও বন্ধ হয়ে গেল। আমি দেখছিলাম এই প্রচণ্ড শীতেও আমার শরীর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তারপর অনেকে চেষ্টা করেও গাড়ি আর স্টার্ট দিতে পারেনি। সেলফ নেই, কিন্তু আবার থেমে যায়। এভাবে চেষ্টার ফলে আমার শরীরের শক্তিও কমে যায়। আমি মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 2টো বাজে, কিন্তু আমি তো এই কিছুক্ষণ আগে দেখলাম রাত 12:30 বাজে। তাহলে কিন্তু আমি এতক্ষণ ধরে গাড়ি চালু করার চেষ্টা করছি। আমি রীতিমতো ভয় তখন গাড়ি ছেড়ে দৌড় দিই, কিন্তু দৌড়ের মাঝে হঠাৎ কিছু একটা আমার সাথে হোঁচট খেয়ে ওখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। জানি না কতক্ষণ পরে আমার জ্ঞান ফিরেছে। চোখ খুলে দেখি মোবাইলটা আমার থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে আছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখলাম একটা প্রকাণ্ড বট গাছ, এবং দৌড়ের সময় একই সাথে ধাক্কা লেগে হয়তোবা আমি পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি মোবাইলটা হাতে নিয়ে আবারও কিছু দূর দাঁড়িয়ে থাকা আমার মোটর সাইকেলের কাছে যাচ্ছিলাম। ঠিক তখন মনে হলো কেউ যেন বট গাছের সমস্ত পাতা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচ্ছে, কিন্তু পেছনে ঘুরে দেখার কোনো সাহস পেলাম না। আমি মনে মনে যা পারছি সূরা কালাম পড়ার চেষ্টা করছি, কিন্তু ভয়ের কারণে কোনো সূরাই আমার আর ঠিকঠাক মতো মনে পড়ছিল না। আমি কোনো মতে গাড়ির কাছে এসে গাড়ি
স্টার্ট দিলে সাথে সাথে গাড়ি চালু হয়ে যায়, কিন্তু সেখান থেকে মেইন রোডে ওঠার পরে গাড়িটা আবারও বন্ধ হয়ে যায়। আমি ধরে নিয়েছিলাম আজ আমার শেষ দিন। আমি মনে মনে সব কিছু ভুলে আল্লাহকে ডাকার চেষ্টা করছি। এক সময় ফজরের আজান আমার কানে চলে আসলো। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম আজানের সময় কোনো অপশক্তি তাদের শক্তি ব্যবহার করতে পারে না। মানে সাহস নিয়ে আমি গাড়িতে সেলফ দিতেই গাড়িটা স্টার্ট হয়ে গেল। আমি গাড়ি চালিয়ে সোজা আমাদের বাড়ির সামনে এসে আবারও জ্ঞান হারাই। এরপর যখন চোখ খুললো তখন আমি বিছানায় শোয়া। আমার পাশে আমার মা আর বড় বোন বসে আছে। ওদের কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে আমার বড় বোন বলতে শুরু করলো, আমার বাড়িতে না ফেরার চিন্তায় তারা রীতিমতো ঘুমাতে পারেনি। ফজরের আজানের পর যখন গাড়ির আওয়াজ তাদের কানে যায় তখন দৌড়ে নেমে এসে দেখে গাড়ির সমেত আমি মাটিতে পড়ে আছি। এরপর ধরাধরি করে তারা আমাকে বিছানায় শোয়ায়। এরপর 7টা দিন কেটে গেছে। আমার আজ শরীর থেকে জ্বর সেরে গেছে। এতদিনের জ্বরে আমার শরীরটা তাই দুর্বল হয়ে পড়েছে। বিকেলের দিকে আমি দোতলার বারান্দায় একা একা বসে আছি, আমার সাথে কেউ নেই। সন্ধ্যা গড়িয়ে আসার পর আমি দেখতে পেলাম আমাদের বাড়ি থেকে কিছুটা সামনে এগিয়ে একটা নারিকেল গাছ আছে। সেটাই কেউ একজন দ্রুত গতিতে উঠে পড়ল। তবে ভয় এবং রহস্যের বিষয় হলো সেখানে শুধু সাদা কাফনের কাপড় ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। মাকে তাই ডাক দিলে তিনি এসে দেখলেন সেখানে কিছুই নেই। তবুও আমার মায়ের মনে ভয় ছিল এই বিষয়টা নিয়ে, তাই আমাকে সেই রাতে এলাকার হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে বেশ সময় ধরে পর্যবেক্ষণ করার পরে বললেন যে সেই রাতে তোমাকে যারা ভয় দেখেছিল তারা খুব দুষ্টু জিন ছিল, এরা তোমাকে ছাড়তে চায় না। একটা কথা বলে রাখি, আমি দেখতে খুবই সুদর্শন। হুজুর আমাকে বলেছেন তোমাকে তারা যেভাবে হোক নিয়ে যাবে। এটা শুনে আমার মা রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। তারপর হাওমাও করে কাঁদতে লাগলেন। আমি তখন কি করব কিছুই মাথায় আসছিল না। একটা পর্যায়ে হুজুর আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে গেলেন, মা গো তুমি কান্না করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তারপর তিনি আমার দিকে রীতিমতো ঘুরে বললেন, তোমাকে আমি বাঁচাতে পারি, তবে এতে তোমার কিছু না হলেও আমার প্রাণ সংকট হতে পারে, কিন্তু আমি সেসবের পরও করি না। আল্লাহ আমাকে যে জ্ঞান বা যে শক্তি দিয়েছে সেটা হয়তো বা এই দিনের জন্যই। এটা শোনার পর আমি নিজেকে কিছুটা ভরসা ফিরে পাই। হুজুর বললেন, আমি তোমাকে 2-1 দিনের ভিতরে খবর দেবো, কেমন? তুমি তোমার মাকে সাথে করে নিয়ে আমি যেখানে বলবো সেখানে চলে আসবে। সাথে অবশ্যই তোমার পরিবারের অন্য কাউকে আনতে হবে যে খুব কামেল ব্যক্তি। তোমরা যদি ভাই বোন থাকো তাহলে এই বাড়িতে থাকতে হবে। যাবতীয় পরামর্শ সাথে নিয়ে আমরা সম্মতি জানিয়ে হুজুরের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি ফিরে ভাবতে লাগলাম আমাদের পরিবারে এরকম কামিল ব্যক্তি কে আছে। আমার বাবা ধার্মিক ছিলেন, কিন্তু তিনি তো মারা গেছেন। আমাকে ছোট রেখে তিনি মারা গেছেন। আমার বাপ মরা পরিবারের হাল তখন থেকে আমার মাই নিজ হাতে ধরেছেন। আমাদের কাপড়ের ব্যবসা ছিল আর সেটা মা চালু রেখেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমার বড় চাচা, যিনি ঢাকাটা কোম্পানিতে চাকরি করেন, ইচ্ছে না থাকলেও তাকে খবর দিয়ে আনতে হচ্ছে, কারণ আমার জীবন এখন বিপন্ন অবস্থায়। বড় চাচা আমাকে ছোট থেকে অনেক আদর করতেন, এখনো করেন, কিন্তু তিনি সবসময় যেহেতু ঢাকায় থাকেন তাই আমাদের সাথে খুব একটা ভালো যোগাযোগ নেই। তিনি খুব ধার্মিক একজন মানুষ, আল্লাহর উপর তার অনেক অনেক বিশ্বাস। তিনি সব সময় আমল করেন। পরদিন সকালে তিনি এলেন, চাচাকে সব ঘটনা পড়ে বললাম। তিনি শোনার পর আমাকে বললেন, চিন্তা করো না, চিন্তা করো না। ওই দিন রাতে আমি ঘুমাতে পারিনি, আমার বোন আর মা কেউ ঘুমাতে পারেনি। তারপর নির্ঘুম রাত কাটিয়ে সকালের দিকে ভোরবেলা উঠে পড়লাম। নামাজ পড়ে অপেক্ষা করতে লাগলাম হুজুরের ডাকের জন্য, কারণ তিনি আমাকে আজই একটা খবর দিবেন বলেছিলেন। বেশ বড় একটা পুকুরের কাছে একটা ডিঙি নৌকা বাঁধা, 3 জন বলশালী লোক দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলছেন। হুজুর তাদেরকে বললেন, আমি পুকুরে নামার পর কিছু আমল করব, তখন অতিবাহিত কারণে পরিবেশটা কিন্তু পরিবর্তন করতে পারে। হুজুর একটা স্টিলের বাটিতে পনা তেল রেখে পুকুরে নামার আগে বললেন, আমার পুকুরে থাকা অবস্থায় কেউ যেন পুকুরের ধারে কাছেও না যায়, ঠিক আছে? আর আমি মুখ দিয়ে শব্দ করার পর আমাকে সঙ্গে সঙ্গে ডিঙি নৌকা করে পুকুর থেকে উঠিয়ে নিয়ে আসবে, কেমন? আর যদি দেখো আমি অজ্ঞান হয়ে পড়েছি,
তাহলে এই পরাতেল আমাকে মালিশ করে দেবে। আমি দেখলাম সেই 3 জন বনশালী লোক তাদের সম্মতি জানিয়ে ডিঙ্গি নৌকায় উঠে প্রস্তুতি নিল। ইতিমধ্যে অনেকে এসে জড়ো হয়েছে এই দৃশ্য নিজ চোখে দেখবার জন্য। হুজুর তাদের সবাইকে সাবধান করে পানিতে নেমে পড়লেন এবং 2 হাতের নিচের কলা গাছের ভেলা দিয়ে বাঘ পুকুরে চলে গেলেন। দূর থেকে সবাই তখন আগ্রহের দৃষ্টি নিবন্ধন করে আছে এবং 5-7 মিনিট কাটার পর হঠাৎ পুকুরের শান্ত পানিতে বিশাল বড় বড় ঢেউ উঠতে দেখা গেল। আমার সাথে তখন আমার মা আর চাচা দাঁড়িয়ে আছে। তারা হতভম্ব হয়ে গেল এই দৃশ্য দেখে। আমার ভয়ে রীতিমতো শরীর কাঁপুনিতে উঠছে। টানা অনেকক্ষণ ধরে পানিতে থাকার পর হুজুর মুখ দিয়ে একটা শব্দ করলেন। সাথে সাথে হুজুরকে পুকুর থেকে ডাঙায় নিয়ে এসে সে 3 জন লোক সেই পরাতেল বানিশ করতে লাগলো। কিছুক্ষণ পর হুজুর স্বাভাবিক হয়ে গেলেন। তিনি জ্ঞান হারাননি, তবে বোঝা গেল এতক্ষণ পুকুরে থাকতে থাকতে অনেকটা ধকল গিয়েছে হুজুরের উপর দিয়ে। আমার চাচার কাজ ছিল সম্পূর্ণ সাদা আর সম্পূর্ণ কালো মুরগি জবাই করতে হবে। তিনি এই কাজটা করলেন। হুজুরের বলা মুরগির সন্ধান করতে করতে একটা পর্যায়ে একজনের বাড়িতে একটা সম্পূর্ণ সাদা মুরগি দেখতে পেলাম, কিন্তু সেই মুরগি আনতে অনেক অনেক কসরত করতে হয়েছে, তা আমি আর কি বলবো। অবশ্যই সম্পূর্ণ সাদা মুরগি পাওয়ার পর আল্লাহর রহমতে সম্পূর্ণ কালো মুরগিটাও পেয়ে গেলাম। আমাদের মুরগি খোয়ারে সেই সম্পূর্ণ কালো মুরগিটাও ছিল। আমার বোন সম্পূর্ণ রিচুয়ালের সময় বাড়িতে উপস্থিত ছিল। হুজুরকে আমরা বাড়িতে নিয়ে আসলাম বাড়িটিকে বাঁধিয়ে দেওয়ার জন্য, আর তাকে আমার জীবন রক্ষার জন্য হাদিয়া দিতে চাইলেও তিনি তা দেননি। শুধু বলেছিলেন, আমি পুকুরে সেই জিনের উপস্থিতি পাওয়ার পর তার সাথে বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়েছিলাম। কিছুতেই ওই জিন তোমাকে ছেড়ে যেতে যাচ্ছিল না, কিন্তু আমি তো জানি আমাকে কি করতে হবে, আর তাই করলাম আর কি। তারপর অনেক দিন পেরিয়ে গেছে, আমাদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা ঘটনা আমাকে খুব করে ভাবিয়েছে আর কষ্ট দিয়েছে। আমাকে জিনের হাত থেকে যিনি নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিলেন, তিনি আজ 1 সপ্তাহ আগে মারা গেছেন। আমি তার জানাজা অবধি যেতে পারিনি, কারণ খবরটা আমি পেয়েছিলাম গতকাল। আমরা 1 মাসের মতো ঢাকায় ছিলাম। তারপর বাড়ি ফিরে এই দুঃসংবাদটা জানার পর আমি সহ আমার পুরো পরিবার শোকাহত হয়ে পড়ে। তবে হঠাৎ করে যে তথ্যটা আমি সহ আমাদের পুরো পরিবারের মধ্যে চিন্তা এবং ভয়ের উদ্বেগ সৃষ্টি করেছিল, সেটা ছিল গত বছর ঠিক যে দিনটায় হুজুর আমাকে জিনের হাত থেকে বাঁচিয়েছিলেন, এই বছর ঠিক ওই দিনটাতে হুজুর মারা যান। এই ছিল আমার গল্প। যদি গল্পটি ভালো লাগে পড়ে শোনাবেন। গল্পটির নাম দেবীদার। আমার নাম নাজমুল হোসেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস বিউটিফুল স্টোরি। এবং সত্যি কথা বলতে কি, কিছু কিছু জিনিস আছে আসলে খুবই ইটস ভেরি ভেরি মানে উইয়ার্ড, এবং আগের সাথে বলবো যে খুবই কষ্টদায়ক এই বিষয়গুলো, যে কখনো কখনো কাউকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করে দিতে হয়। আর এটাই বোধহয় পৃথিবীর বাস্তবতা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং এই স্টোরিটা থেকে আমি আসলে খুবই অদ্ভুত ফিল করেছি, এবং ইটস ভেরি মানে উইয়ার্ড টাইপের স্টোরি ছিল। কি বলবো আমি আসলে বোঝাতে পারছি না, এবং আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ আমি জানি যে এই ধরনের ঘটনা কিন্তু আসলেই ঘটে, এবং ইটস এ ভেরি রিয়েল থিং, অনেক অনেক বেশি রিয়েল টেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছেও যদি এরকম আরও স্টোরি থাকে নাজমুল হোসেন ভাই, আপনি দেরি না করে দ্রুত লিখে ফেলবেন, অ্যান্ড আই হোপ আপনার স্টোরি সবাই অনেক বেশি পছন্দ করবে। সো এই ছিল বিষয়। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলেছি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ আশা রাখি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ইমরান খান আজ প্রথমবার গল্প লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এই গল্পটি কালেক্টেড স্টোরি। যদি গল্পটি আপনার কাছে ভালো লাগে পড়ে শোনাবেন। অক্টোবর 2018
পাঁচবাগ, গফরগাঁও, ময়মনসিংহ। পরন্ত বিকেল, বাড়ির পেছনের দিকে পতিত জমিতে ছেলেমেয়েরা গোল্লা ছোট খেলছে। ওদের প্রতিদিনকার রুটিন এটা। আসরের আজানের কিছুক্ষণ পর থেকে একে একে জড়ো হতে থাকে তারা। কেউ কাউকে ডাকতে হয় না। সবাই গোল্লা ছুটে রীতিমতো মগ্ন থাকলেও একটু আড়ালে ক্ষেতের আইলে একে বসে আছে শুভ্রা। কদিন ধরে মেয়েটার যে কি হলো কারোর সাথে কথা বলে না, শুধু একাকি বসে থাকে সারাটা দিন। 17 অপরূপা শুভ্রা স্থানীয় সরকারি স্কুলের ক্লাস 9 মেধাবী ছাত্র। মাগরিবের আজান দেওয়ায় ছেলেমেয়েরা নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছে। শুভ্রা বসে আছে। কিছুক্ষণ পর মেজ বোন প্রমি এসে কাঁধ ধরে ধরে বাড়িতে নিয়ে গেল শুভ্রাকে। ছোট বোনের চিন্তায় মেয়েটার মন খারাপ। 3 ভাই 4 বোন আর বাবা মেয়ে নিয়ে ওদের বড় একটা পরিবার। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাবা তালু মিয়া নিজের চায়ের দোকানে বসে। বড় ভাই ঢাকার গার্মেন্টসে কাজ করে। বাকিরা এখনো ছোট। পরিবারের এতজন মানুষ চলার খরচ জোগাড় করা বাবা ভাইয়ের কাছে বড্ড কষ্টকর। এই অবস্থার মাঝেও সেজ মেয়েটার মানসিক চিকিৎসায় ডাক্তারের খরচ রীতিমতো অনেক বেশি হচ্ছে। শুভ্রার সমস্যাটার সূত্রপাত বন্ধুত্বর শেষ দিকে। বন্ধুত্ব বললে ভুল হবে, হয়তো আরো বেশি কিছু ছিল। ছেলে আর কেউ নয়, তারই ফুফাতো ভাই শ্যামল। নানু বাড়ি বেড়াতে আসার ছলে মামাতো বোন শুভ্রার সাথে শ্যামলের বন্ধুত্ব বেশ অনেক দিনের পুরনো। সেপ্টেম্বর 2018 ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে খুব শীঘ্রই ডিপ্লোমা শেষ করবে শ্যামল। পরিবারের অবস্থাও বেশ ভালোই। নান্দাইল থানায় কোনো এক গ্রামে তাদের পরিবারের নিবাস। সেখানে নিজেদের ব্যবসায় আছে। মায়ের ইচ্ছা 2 ভাইকে একসাথে বিয়ে করাবে। বড়জনের কাবিন হয়ে আছে, অপেক্ষায় এবার ছোট ডিপ্লোমা শেষের। ভাইজির সাথে ছেলের আন্তরিক সম্পর্কের কথা শাহেলা বেগমের কানে এসে বেশ কয়েকবার এসেছে। শোনার পর বেজায় চটেছিলেন তিনি। এক সৎ ভাই তার উপরে আর্থিক অবস্থা যাচ্ছে তাই। শ্যামলের বাবাও এই বিষয়ে কঠিন গলায় নাকচ করে দিয়েছেন। সেবার দুজনেই আচ্ছা মতো শাসিয়েছিলেন ছেলেকে। সাথে পুরো দমে পাত্রী থেকে একদম আংটি পরিয়ে এসেছে একজনকে। শ্যামলের অন্য কোনো পথ না থাকার কারণে বন্ধুত্বের ইতি জানতে হয় শুভ্রার সাথে। সেদিকে শুভ্রার এই অবস্থা শুরু। হয়তো মানসিক ধাক্কাটা সে নিতে পারেনি। নভেম্বর 2018। দিন দিন শুভ্রা একটু পাগলপনায় যেন বেড়েই চলেছে। গ্রামের মানুষদের কানাকষা শুরু হয়েছে শ্যামল শুভ্রার ব্যাপারটা নিয়ে। মাঝে মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ফোন আসে শাহেলা বেগমের কাছে। অনুরোধ, তোমার ছেলের জন্য আমাদের মেয়েটার জীবনটা নষ্ট করে দিও না, দয়া করে একটা বিহিত করো। শব্দটা শুনে যেন থেমে যায় শাহেলা বেগম। বীর স্বরে উত্তর এলো, বিহিত তো করতে হবে, দেখছি। সময় বের করে ছুটে চলে স্থানীয় তথা নন্দাইল গ্রামের কবিরাজের বাড়িতে। কবিরাজের কাছে ঘটনাটা ব্যাখ্যার পর প্রসাদ নিয়ে বাড়ি ফিরে আসে শাহেলা বেগম। শুক্রবার সকালে গন্তব্য তার বাবার বাড়িতে, 5 বাগের কোন এক গ্রামে। সাথে কবিরাজের প্রসাদ, মিষ্টান্ন জাতীয় সেই প্রসাদ নিজের আপন ভাইয়ের বউ তন্নির কাছে নিয়ে আসে শাহেলা বেগম। সাথে দায়িত্ব শুভ্রাকে যেন শীঘ্রই খাইয়ে দেয় এই প্রসাদ। 22/11/2018 গতকালের দেয়া দায়িত্ব আজ সকলের মধ্যে রীতিমতো যথাযথভাবে পালন করতে পেরেছেন তান্নি ভাবে। শুভ্রা সেই সকাল থেকে ছটফট করছে। বাবা মায়ের দুশ্চিন্তা যেন বেড়ে গেছে। কয়েক বাড়ি পরেই কাছের বান্ধবী সম্পর্কে চাচাতো বোন সাইমারদের বাড়ি। নিজেদের দাদু না থাকায় সাইমার দাদুকে নিজের দাদু ভেবে শুভ্রা নিজে এসে দোয়া পড়ে ফু দিচ্ছেন শুভ্রাকে। শুভ্রা তথা সাইমার এই দাদুর দূর দূরান্ত অব্দি পরিচিত। লোকে বলে তিনি নাকি অনেক কিছুরই সমাধান করে দিতে পারেন। তবে শুভ্রার ব্যাপারে দাদু জানিয়েছেন তিনি তার সাধ্য মতো চেষ্টা করছেন। তবে বিষয়টা জরুরি থাকায় আরো বড় কোনো খুঁজের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেন শুভ্রার বাবাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে শুভ্রার অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে থাকে। এতদিন চুপচাপ মন মরা হয়ে শুয়ে থাকা শুভ্রা এবার খুব দ্রুত মিশে যাচ্ছে বিছানার সাথে। একদম যেন শুকিয়ে গেছে। তার ভাষ্য মতে তান্নি কাকি কিছু একটা খাইয়েছে আমাকে। তান্নিকে জেরা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। ওদিকে বাবা ভাই শুভ্রাকে নিয়ে একের পর এক ডাক্তার কবিরাজের কাছে ছুটে চলেছেন। ডাক্তার কবিরাজ কিংবা হুজুর তান্ত্রিক রীতিমতো কেউ কোনো রকম সুরাহা করে দিতে পারেননি।
শুভ্রাকে বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে আজ। ডাক্তাররা একাধিক টেস্ট করেও কোনো রোগ নির্ণয় করতে পারছেন না। স্যালাইন চলছে। 29/11/2018 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে না পারার কারণে সিদ্ধান্ত নিয়েছে আজ রিলিজ করে দিবে। তন্ময়ের একজন সিনিয়র ডাক্তার উপদেশ, সবকিছু মেডিকেল সায়েন্সে দিয়ে নির্ণয় করা যায় না, বাড়ি যে ভালো কোনো কবিরাজ দেখান। সন্ধ্যা হয়ে যাচ্ছে। শুভ্রাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে গফরগাঁও হয়ে নিজ গ্রামে। অনেকেই শুভ্রাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে। দাদু সাইমার বাবা শফিককে নিয়ে আসে শুভ্রার বাড়িতে। শফিক সাহেব খোঁজ পেয়েছেন এক হুজুরের। শুভ্রার বাবা, ভাই আর সাথে শফিক সাহেব কিছুক্ষণের মধ্যেই রওনা হয় সে হুজুরের বাড়িতে। এই রাত্রে হুজুরের বাড়িতে শুভ্রা ঢোকাতে হুজুর যেন ছটফট করতে লাগলো। খালি পাতিলে পানি নিয়ে কি সব যেন ফু দিয়েছেন তিনি। উপস্থিত সকলের ভাষ্য মতে তখন সবাই সে বাতিলের খালি পানিতে দেখতে পায় একটা আধ মরা শিং মাছ। শরীরে তথা গলার অংশে শক্তভাবে বাঁধা ছিল একটা জলজন্ত তাবিজ। হুজুরের ভাষ্য মতে মাছটার সাথে সম্পর্কিত শুভ্রার জীবন শক্তি। মাছ যত বড় হবে গলার তাবিজ ততই শক্ত হবে, কঠিন হয়ে পড়বে মাছের বেঁচে থাকা। সাথে শুভ্রারও বড্ড দেরি করে ফেলেছে শুভ্রার পরিবার। হাতে খুব অল্প সময় অবশিষ্ট আছে তাদের। শুভ্রাকে এই অভিশাপ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আগামীকাল সকালের মধ্যে কাজ শুরু করবে হুজুর। বাড়ি ফিরে আসে শুভ্রারা। 30/11/2018 সাল শুক্রবার সকাল 8টা বাজে হুজুর রওনা হয়েছেন 5 বাঁকের কোনো এক গ্রাম থেকে তথা শুভ্রাদের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে শুভ্রার অবস্থা আরো অবনতি ঘটল। বাবা মা দাদু সহ বাড়িতে ভিড় করেছে সবাই। শুভ্রার অনুরোধের কাছে বান্ধবী সাইমা এবং তাহমিদাও ডাকার জন্য ঘরে উপস্থিত একজন সাইমাদের বাড়িতে যেয়ে সাইমাকে নিয়ে আসলো। খবর দেয় পাশের বাড়ি তাহমিদাকেও। সাইমা এসেছে, শুভ্রার পাশে বসে কাঁদছে। তাহমিদার কাজ ফেলে ছুটে আসেনি এখনো, হয়তো পথে শুভ্রা কিছু একটা বলতে চাচ্ছিল। ওদিকে হুজুর গাড়িতে বাড়ির খুব কাছে চলে এসেছে। সাইমার দাদুর থেকে শুভ্রার বিদায় বার্তা, ভালো থেকো, দেখা হবে। মুহূর্তে তাহমিদের ঘরে আগমন, তবে শেষে বাড়ির কথাটা বলতে পারেনি প্রিয় এই বান্ধবীর সাথে। কয়েক মিনিট পর সে হুজুর অটো গাড়ি থেকে নামলো। তবে বড্ড দেরি যে হয়ে গেছিল সেদিন বিকেলে শুভ্রার নামাজে জানাজা অনুষ্ঠিত হলো। পরিশেষে একটা কথা, শুভ্রার ফুপু নিজের ছেলের সাথে শুভ্রার এই সম্পর্ক মেনে না নেয়া এবং পরবর্তীতে নিজের সম্মানের কথা ভেবে শুভ্রা এবং শ্যামলের সাথে ধামা চাপা দিয়ে অন্যায়টা করেছে, কালো জাদু করেছে, যাকে আমরা বলি ব্ল্যাক ম্যাজিক। তাদের পরিচিত তান্ত্রিকের মাধ্যমে মাছ বান দেওয়া হয় এই শুভ্রাকে, অর্থাৎ মাছের সাথে শুভ্রার জীবনটাও শেষ হয়ে যাবে। কালো জাদু সম্পর্কিত ঘটনা যারা শুনেছেন তারা এই সম্পর্কে জেনে থাকবেন। এই গল্পটির মূল লেখকের নাম তানভীর আহমেদ তুর্য জেফি ভাই। গল্পটির নাম শুভ্রা। গল্পটি একদম সত্য ঘটনা অবলম্বনে শেয়ার করা হয়েছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটা ময়মনসিংহ জেলার খুব ভয়াবহ এক করুণ পরিণতির ঘটনা, যা এখনো সবাই রীতিমতো এই ঘটনাটা জানে। জেফি ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে, ব্ল্যাক ম্যাজিক থেকে সবাই দূরে থাকবেন। এই ঘটনার ভয়াবহতা যে কতটা বেশি হয় তা হয়তোবা কেউ জানবেন, হয়তোবা কেউ জানবেন না। যারা এই ঘটনা বাস্তবতা সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন সেদিন কতটা ভয়াবহ কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছিল শুভ্রা। জেফি ভাই এই ছিল ঘটনার মাঝে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান খান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই ইমরান খান ভাই, অনেক দিন পর। দিস ইজ অ্যাবসলুটলি খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল। আমি যদি বলি তাহলে বলতে হবে খুবই কষ্টদায়ক একটা স্টোরি ছিল। অ্যান্ড আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, মোটামুটি আমি বিলিভ করি যে সবার কাছে ঘটনা অনেক ভালো লেগেছে। বিকজ
সত্য ঘটনা সবসময় সত্যই হয়, সত্য ঘটনার কোনো অল্টারনেটিভ কিছু নেই। সত্যি মানে মন ছুঁয়ে গেছে ঘটনাটি শোনার পর। এবং আমি বিশ্বাস করি যে বেসিক্যালি এই ব্যাপারটা থেকে সবার একটা মানে যেটাকে বলে যে অ্যাটলিস্ট শিক্ষা নেওয়া উচিত। বিকজ এখানে তো শেষ নয়, সবাই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক নিয়ে ছিনিমিনি খেলে। মানে এই ব্যাপারটা খুবই কষ্টদায়ক। আসলে আসলে বুঝতে পারবো না। আমি স্টিল খুবই অদ্ভুত ফিল করছি স্টোরিটা পড়ার সময়। অদ্ভুত ছিল ঘটনাটা, অনেক অনেক বেশি ডার্ক একটা স্টোরি ছিল। এবং যেহেতু রিয়েল স্টোরি, আসলে বলার মতো কিছু নেই। অসম্ভব ভালো ছিল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় আছি আমি, অ্যান্ড আই বিলিভ যে পরবর্তী ঘটনা উড়ে যাবে জাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। এখন আপনাদের জন্য কিন্তু শেয়ার করা হবে আপনাদের সবার প্রিয় ইসমাইল জিনের ঘটনা। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশ ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন, আর ভালো থাকবেন পাই না কেন। হাজার হাজার মানুষের ভালোবাসা যে আপনার উপরে প্রতি রাতেই বিরাজ করছে। আপনার ঘটনা না শুনলে কেউ কখনো ঘুমাতে পারে না। আসলে এক নেশাগ্রস্ত মানুষে পরিণত করেছেন আপনি। আজ আমি ফিরোজ খান আবারও অনেক দিন পর ফিরে এলাম আমার লেখা ইসমাইল জিনের নতুন ঘটনা নিয়ে। আশা করি এই গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। গল্পটি আমাকে বলেছিলেন জাকির দাদা। আজকের গল্পটা শুরু করবার আগে কিছু কথা বলে নিই। আমি একটা ছোট্ট গ্রামে বড় হয়েছি। আমার নাম ফিরোজ খান। এই মুহূর্তে আমি থাকি আমাদের বীরপুরের কোনো এক জায়গায়। আমার গ্রামটা ছিল প্রকৃতির মাঝে, নদীর কিনারা, চারপাশে সবুজ ধান ক্ষেত আর গাছপালা। কিন্তু এই শান্তির মাঝেও কিছুটা অদ্ভুত ঘটনা মাঝে মাঝে ঘটত, যা আমাদের গ্রামের মানুষের মুখে মুখে ফিরত। আমার ছোটবেলা থেকে ভৌতিক গল্প শুনে খুব ভালো লাগতো, কিন্তু যে গল্পটা আমি আজ বলবো সেটা আমার জীবনের সবচাইতে ভয়াবহ অভিজ্ঞতা। এই গল্প আমাকে শুনিয়েছিলেন আমাদের গ্রামের বৃদ্ধ কবিরাজ জাকির দাদা। তিনি ছিলেন আমাদের গ্রামের একজন প্রখ্যাত কবিরাজ এবং সত্যি কথা বলতে আমার নিজের দাদা, যার কাছে মানুষ দূর দূরান্ত থেকে আসতো তাদের সমস্যার সমাধানের জন্য। তবে জাকির দাদার জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা তিনি কখনো বলতে পারেননি। একদিন বিকেলে আমি জাকির দাদার বাড়ির উঠানে গিয়ে বসলাম। তিনি তখন তার পুরনো কাঠের চেয়ারে বসে চা খাচ্ছিলেন। তার চোখে এক গভীর চিন্তার ছাপ ছিল। আমি বললাম, দাদা, আপনার কাছে অনেক গল্প আছে, আজ আমাকে আরেকটা গল্প শোনান না, ভয়ঙ্কর গল্প। দাদা একটু হাসলেন, তারপর গম্ভীর গলায় বললেন, ঠিক আছে ফিরোজ, তবে এই গল্পটা শুনলে তোর কিন্তু বুক কাটবে, কেঁপে উঠবে। এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কালো জাদুর ঘটনা। এই গল্পে আমার বন্ধু ইসমাইল জিনের কথা আছে। সে আমার জীবনের সবচাইতে শক্তিশালী ভয়ঙ্কর জিন। আর সত্যি কথা বলতে কি, ইসমাইল জিনের না থাকলে এই মানে যেটাকে বলে এই কেস আমি জীবনে সলভ করতে পারতাম না। ও অনেক ভয়াবহ শক্তিশালী জিন। এরপর দাদা চায়ের চুমুক দিয়ে বলা শুরু করলো গল্প। বহু বছর আগের কথা। আমি তখন আমার কবিরাজি জীবনে অনেকটা অভিজ্ঞ হয়ে উঠেছি। আমার কাছে মানুষ আসতো তাদের শরীরে ব্যথা, বেদনা, পারিবারিক সমস্যা, অলৌকিক জিনে ধরের সমস্যা ইত্যাদি ইত্যাদি সমস্যা নিয়ে আসতো। একদিন দুপুরবেলা আমার বাড়ির উঠোনে এক যুবতী মেয়ে চলে আসলো। তার বয়স কত হবে, 22 কিংবা 23 বছর। এটা ছিল অসম্ভব সুন্দরী। ওরে বাবারে বাবা, তার চোখ মুখে এত সুন্দর একটা ব্যাপার ছিল না, তাকে দেখলে যে কোনো মানব হৃদয়ের মতো প্রেমে পড়ে যাবে, এতটা সুন্দর ছিল। তার চোখে মুখে লক্ষ্য করলাম ভয় আর অস্থিরতা হয়ে আছে আর ঘেমে আছে মেয়েটা। তার নাম ছিল লতা।
সে আমার কাছে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে হুজুর, আপনি আমাকে বাঁচান। আমি তাকে বসতে বললাম, তারপর জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তুই তো ভয় পেয়ে আছো কেন? লতা তখন তার ঘটনা বলা শুরু করলো। লতা বলল, হুজুর, আমি একটা কলেজে পড়ি, আমার জীবনটা স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন ধরে আমার জীবনে একটা ছেলে এসেছে যা কিনা আমাকে সবকিছু তছনছ করে দিয়েছে। যেটার নাম ছিল হিমেল। সে আমার কলেজে যাওয়ার পথে আমাকে বিরক্ত করত, প্রায় আমার পিছনে তো ইফটিসিং করতো আর প্রেমের প্রস্তাব দিত। কিন্তু বিশ্বাস করেন, হিমেল বখাটে ছিল, নেশাগ্রস্ত ছিল। তার চোখে মুখে একটা অস্বাভাবিক পাগলামি দেখতাম। আমি তার কুপ্রস্তাবে বারবার প্রত্যাখ্যান করেছি, কিন্তু তার বিরক্তি কমার বদলে আরো যেন বেড়ে গেল। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে হিমেল আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। আমি রীতিমতো লজ্জায় রাগে কাঁপছিলাম। আমি তাকে সবার সামনে কষে একটা চড় দিলাম। হিমেল চড়টাকে চুপচাপ চলে গেল, কিন্তু আমার মনে হলো ও কিছু একটা করবে, কারণ ও যাওয়ার সময় আমার দিকে অনেক ভয়াবহ দৃষ্টিতে তাকিয়েছিল। এতটুকু বলি লোদা থেমে গেল। লক্ষ্য করলাম তার চোখ রীতিমতো ঝল ঝল করছে। সে আবারও বলা শুরু করলো, সেদিন রাতে হিমেল বাড়ি ফিরে সারা রাত মদ খেয়েছে। তার এক বন্ধু তাকে বলেছে আমাকে সাহায্য করার জন্য কালো জাদু করতে। হিমেল তখন এক তান্ত্রিকের কাছে গেল। সেই তান্ত্রিকের মাধ্যমে আমার উপর কালো জাদু করা হয়েছে। তারপর থেকে আমার জীবনটা এক প্রকার নরক হয়ে গেছে। আমি যেখানে যাই কালো ছায়ামূর্তি দেখতে পাই, বিশ্বাস করুন। আর সারাক্ষণ মনে হয় আমার আমার কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে, তুই মরবি, তুই মরবি, আমরা তোকে বাঁচতে দেবো না, আমরা তোকে বাঁচতে দেবো না। সবসময় কেমন যেন আশেপাশে ফিসফিস করে আওয়াজ শুনতে পাই। মাঝে মাঝে মনে হয় আমার মাথাটা আমি ছিঁড়ে ফেলে দিই। আমি সহ্য করতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার শরীরে ব্যথা শুরু হয়েছিল। প্রথম প্রথম মনে হয়েছিল সাধারণ ব্যথা, কিন্তু দিন যত যাচ্ছে আমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার হাত পা রীতিমতো পচে গলে যাওয়া শুরু করেছে হুজুর। আমার শরীরের অর্ধেকটা এখন পচে যাচ্ছে। আমি জানি না আমার কি হচ্ছে। আমি রাতে ঘুমাতে পারি না। প্রায় স্বপ্নে দেখি একটা কালো কুচকুচে ছায়া, আর তার চেহারাটা দেখা যায় না। হাতে একটা লম্বা লাঠি নিয়ে বলছে, তোর মৃত্যুর সময় ফুরিয়ে এসছে, তৈরি হয়ে নে, আমি এসে গেছি। তারপর বিভৎস এক হাসি দিতে থাকে। সে আরো বলল, হুজুর, আমি আর পারছি না হুজুর, এই কষ্ট নিতে আমি পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমি প্রতিদিন একবার একবার করে মারা যাচ্ছে হুজুর। এরপর আমি অনেক কবিরাজ দেখেছি, আমার বাবা মা অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়েছে, কেউ কিচ্ছু করতে পারেনি হুজুর। সবাই পালিয়ে গেছে। সবাই বলছে এটা একটা খারাপ ইফরিত জিন ভর করেছে আমার উপরে। আমাকে নাকি সারা দিন পাগলের মতো একেবারে শেষ করে দিতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। লতার কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠলো। আমি বললাম, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, ঘটনাটা অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। লতা কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি আমার এই মরণ ভাতটা কাটিয়ে দিন হুজুর। আমি মনে হয় আর বাঁচবো না হুজুর। আমার সেই ইফরিত জিন আমাকে মেরে ফেলবে হুজুর। আমি তাকে শান্ত করে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আপাতত চলে যাও। আমাকে তান্ত্রিক ঠিকানা আর হিমেলের ব্যাপারটা অবশ্যই অবশ্যই দিয়ে যাও, কেমন? এতটুকু বলে জাকির দাদা থেমে গেল। আমি জাকির দাদার গল্প শুনে একেবারেই যেন ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমার বুক যেন কাঁপছিল। আমি বললাম, দাদা, এরপর কি হলো? আমার ভয় তো রীতিমতো বুক ধরফর করছে। দাদা বলেন না কি হলো। দাদা একটু থামলেন। তার চোখে একটা গভীর ভাব ছিল। তিনি আবারও চায়ের কাপে চুমুক দিলেন আর বললেন, আজ আর না ফিরোজ, আজ অনেক রাত হয়ে গেছে, আমার ঘুমাতে হবে। কাল এই ঘটনার বাকি অংশ শোনাবো, কেমন? এখন যা, বাড়ি যা। আমি আর কিছুই বলতে পারলাম না, কিন্তু মনের ভেতরে এক অস্থিরতা যেন রয়ে গেল। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। লতার কথা, সেই কালো ছায়া আর ইসমাইল জিনের কথা আমার মাথায় ঘুরতে শুরু করলো। পরদিন সকাল হতেই আমি আবারও জাকির দাদার বাড়িতে চলে গেলাম। তিনি তখন তার উঠোনে বসেছিলেন। আমাকে দেখে একটু হাসলেন। আমি বললাম, দাদা, কাল রাতে আমি ঘুমাতে পারিনি, বিশ্বাস করুন। আমি সারা রাত শুধু আপনার গল্পটা, শুধু আমার ভয়ে বারবার ভয়ের রীতিমতো কেঁপে কেঁপে উঠছিলাম। দয়া করে বলুন না এরপর কি হলো। খুব ভয়াবহ একটা ইন্টেন্স জায়গায় আপনি গল্পটা চুপ করে রেখে দিচ্ছেন। আমি বুঝতে পারছি না এরপর কি হলো। আমি নিতে পারছি না, দাদা, একটু বলুন না।
দাদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে ফিরোজ, তবে মনে রাখিস এই গল্পটা কিন্তু শুধু ভয়ের নয়, এটা আমার জীবনে এক শিক্ষাও। এরপর দাদা গল্প বলা শুরু করলেন। লতা চলে যাওয়ার পর আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম। মেয়েটার অবস্থা খারাপ, যে কোনো সময় তার কিছু হয়ে যেতে পারে। সে আমাকে তান্ত্রিকের রাস্তার আর হিমের ঠিকানা দিয়ে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম এই সমস্যার সমাধান করতে হবে যেভাবে হোক। সেদিন সন্ধ্যার দিকে আমি আমার সাধনার ঘরে গেলাম। সেখানে আমি আমার বন্ধু ইসমাইল জিনকে স্মরণ করলাম। আর ইসমাইল জিনকে স্মরণ করা কিন্তু সাধারণ বিষয় না, আমাকে অনেক সাধনা করতে হয়, মেডিটেশন করতে হয়। প্রায় 1 ঘন্টা মেডিটেশন করলাম। এরপর তসবি, যেটা আমি ইসমাইল জিনের কাছ থেকে পেয়েছিলাম, সেই তসবিটা মাথার সাথে ঠেকে আমি ঘুরপুরের বিড়বিড় করে 100 বার ইসমাইল জিনকে স্মরণ করলাম। এলো না, 101 বার যখন আমি তাকে স্মরণ করলাম, তখন আমি ধ্যানমগ্ন হয়ে আছি। আমি লক্ষ্য করলাম হঠাৎ করে সেটা কেমন যেন গুমট হয়ে আসছে। পরিবেশটা ভারী হয়ে এলো। আমার মাথার ভেতরে এক অদ্ভুত ব্যথা শুরু হলো। চারদিকে সবকিছু কালো হয়ে গেল। মুহূর্তে আমি চোখের ঝাপসা দেখা শুরু করলাম। আর মুহূর্তে যেন আমার মাথাটা ব্যথা শুরু হয়ে গেল। আমার মাথা চক্কর দেওয়া শুরু করলো। এরপর হঠাৎ করে বুঝতে পারলাম মাটিতে লুটিয়ে পড়েছি। কোনটা ধাক্কা খেয়েছি আমি। আমার বুক থেকে ফেনা গড়িয়ে গড়িয়ে পড়ছে। বুঝতে বাকি রইল না, আমার শরীর কাঁপছে আর গো গো করে শব্দ হচ্ছে। আমি গোঙানির মতো করছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না, আমার ভেতরে রীতিমতো ইসমাইল জিন ভর করেছে। এরপর চারিদিকটা মুহূর্তেই কালো হয়ে গেল। আর এরপর উপরের দিকে লক্ষ্য করলাম, উপর থেকে একটা সাদা আলো আমার মাথার উপর পড়েছে। আর এই জন্য আমার এত ভয়াবহ অবস্থা। তো যাই হোক, এরপর চারিদিকটা কেমন যেন ব্ল্যাক হোলের মতো হয়ে গেল। আমি আবার অনেক কষ্টে মাটি থেকে উঠে বসলাম। তারপর সে কালো থেকে ধীরে ধীরে সাদা আলো ফুটে উঠল। বুঝতে বাকি রইল না, ইসমাইল জিন আমার শরীর থেকে বেরিয়ে এসেছে। আর সেই সাদা আলোর মধ্য দিয়ে বেরিয়ে এলো আলোর আকৃতিতে ইসমাইল জিন। বাদ ফিরোজ, তোমাকে একটা কথা বলি। ইসমাইল এমন এক অদ্ভুত জিন যার নিজস্ব কোনো আকৃতি নেই। সে আলো হয়ে আমার সামনে দাঁড়ায় সবসময়। আবার কখনো কখনো অদ্ভুত এক ট্রান্সপারেন্ট একটা আকৃতি নিয়ে আসে। তার নিজস্ব কোনো চেহারা নেই, অদ্ভুত এক জিন। আমি এত আলো দেখতে পাচ্ছিলাম না। লক্ষ্য করলাম তার শরীরের রীতিমতো আলোর কণার ঝলঝল 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 করে পড়ছে। আর এই জন্য ইসমাইল তার আলোর তীব্রতা ধীরে ধীরে কমিয়ে দিল, কারণ আমি আর দেখতে পাচ্ছিলাম না এই আলো এতটাই তীব্র ছিল। এরপর ইসমাইল আমার সামনে এসে দাঁড়ালো। ইসমাইল বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমাকে এই অসময়ে স্মরণ করলেন, কি হয়েছে বলুন তো? আমি তখন সালামের উত্তর দিয়ে তাকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। লতার কালো জাদুর কথা, হিমেলের কথা আর তান্ত্রিকের কথা। আমি বললাম, বন্ধু তুমি খোঁজ নাও এই কালো জাদু কোন জিনের মাধ্যমে করা হয়েছে, আর তান্ত্রিকের ব্যাপারটা খোঁজ নাও। ইসমাইল একটু চুপ করে থেকে বলল, হুজুর আমাকে একটু সময় দিন, আমি দেখছি। তারপর সে চলে গেল। প্রায় 6 ঘন্টা পর রাতের অন্ধকারে ইসমাইল আবারও ফিরে এলো। আমি তখন ঘুমাচ্ছিলাম। সে আমাকে ঘুম থেকে জাগিয়ে একে দীর্ঘশ্বাস ফেলে বলল, হুজুর আমি সব কিছু জেনে গেছি। আমি শুধু অবাক হয়েছি, এটা মানুষ কিভাবে এতটা নির্দয় হতে পারে। হুজুর আপনি অবশ্যই কাজটা নেন। সেই তান্ত্রিক আর হিমেলের ভয়াবহ শেষ পরিণতি আমি দেখতে চাই এবং দেখাতে চাই সবাইকে। এই কেসটা আপনি নিয়ে ফেলুন। আপনি জানেন না এই মেয়েকে বরণ বান মেরেছে, বরণ বান। আমি বললাম, বন্ধু মেয়েটার তো অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। ইসমাইল বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি সব কিছুতে আপনার সাথে আছি। এই যাত্রাও থাকবো। আমি আপনাকে কিছু পানি পড়া দেব আর তাবিজ দেব। তান্ত্রিকের আস্তানায় যাওয়ার সময় এটা শরীরে বেঁধে নেবেন। আর আগামীকাল অবশ্যই এই যাত্রায় যেতে হবে। আমি আপনার সাথে থাকবো মানুষের রূপে, যেন কেউ বুঝতে না পারে আমি একজন জিন। আমি বললাম, ঠিক আছে তবে তাই হবে। এতটুকু বলেই দাদা আবারও থেমে গেলেন। আমি উৎসুক হয়ে বললাম, দাদা তারপর কি হলো বলো না। আপনি কি তান্ত্রিকের আস্তানায় গিয়েছিলেন? লতাকে বাঁচাতে পারলেন? দাদা একটু হাসলেন আর বললেন, ফিরোজ এই গল্পের বাকি অংশ কিন্তু আরো ভয়াবহ।
তবে আজ আর না। তা আমার শরীরটা ভালো না আজকে, বুঝতে পারছো না, বারবার কাশি উঠছে, আমি পারছি না আজকে, বুঝলে। আর তোমার দাদি কিন্তু আজকে খুব বকা দেবে আমি যদি আজকে বেশি বেশি দেরি করি, বুঝতে পেরেছো? সমস্যা নেই, আর বাড়ি যাও, আর 2-1 দিন পরে এসো, আমি সুস্থ হলে তোমাকে পুরো ঘটনাটা বলবো। আমি আবারও হতাশ হয়ে গেলাম, কিন্তু দাদার কথা অমান্য করার কোনো সুযোগ যে ছিল না। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের ভেতরে এক অস্থিরতা রয়ে গেল। সেই রাতেও আমি ঘুমাতে পারলাম না। ইসমাইল জিন, তান্ত্রিক আর লতার কথা আমার মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। আমি শুধু ভাবছিলাম, এরপর কি হলো? লতা কি বেঁচেছিল? তান্ত্রিক আর হিমেলের কি পরিণত হয়েছিল? এই প্রশ্নগুলো আমাকে করে করে খেতে শুরু করলো। তো জেফরি ভাই, এই ছিল আজকের ঘটনা বা ইসমাইল জিনের ঘটনার কালো জাদু পর্ব 1। পর্ব 2 খুব দ্রুতই আপনার সামনে নিয়ে আসবো, আর এর পরের পর্ব অনেক ভয়াবহ হতে চলেছে। জেফরি ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফিরোজ খান, আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। জেফরি ভাই এবং আপনাদের সবাইকে বলছি, জেফরি ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক, ভালোবাসা অবিরাম। শুভরাত্রি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফিরোজ ভাই। ও মাই গড, আফটার লং টাইম আমরা আবারও কিন্তু ফিরে পেলাম আমাদের সবার প্রিয়, আমার আপনার সবার প্রিয়। এক্স্যাক্টলি তাই, আর কিছু নয়, এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় ইসমাইল জিনের ঘটনা। এবং আজকে কিন্তু ইসমাইল জিনের ঘটনার প্রথম পর্ব আমরা শুনলাম। মানে ইসমাইল জিনের প্রথম পর্ব বলতে ইসমাইল জিনের যে ঘটনা, এই ঘটনার প্রথম মানে এইটা একটা সিরিজ, আমি যেটা বুঝতে পারছি 2 বা 3 পর্বের একটা সিরিজ হবে। এবং সেটার প্রথম পর্বটা কিন্তু আমরা শুনে ফেললাম, ব্ল্যাক ম্যাজিকের স্টোরির প্রথম স্টোরি বা প্রথম পর্বটা কিন্তু আমরা আজকে শুনে ফেললাম। জাস্ট উড়ে গেছে। আমি শুধু একটাই কথা বলবো, দিস ইজ জাস্ট উড়ে গেছে ঘটনা। ওয়াও, দিস ইজ আনডাউটলি ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। সো আমি বলবো যে জাস্ট আমাদের এই ভাই, প্রিয় ভাইয়ের জন্য সবসময় দোয়া করুন, বিকজ হি ইজ জাস্ট আ মাস্টার পিস। আমাদের প্রিয় ভাই হচ্ছে মাস্টার পিস, সত্যি বললাম, এক প্রকার মাস্টার পিস। তাহলে এত ভালো ঘটনা কি পাওয়া সম্ভব? এত সুন্দরভাবে ঘটনা কিভাবে লেখেন? সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার পিসের স্টোরি ছিল। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় আছি। আমি জানি পরবর্তী ঘটনা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ভয়ঙ্কর হবে, লোমহর্ষক হবে। সো এই ছিল আজকের এপিসোড। আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। সুন্দর না লাগার কিছু নেই, বিকজ আই বিলিভ যে আমাদের ফিরোজ ভাই যখন ঘটনা লেখে তখন ঘটনা একটু বেশি সুন্দর হয়ে যায়, ইজন্ট ইট? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লেগেছে স্টোরি। আপনাদের কাছে প্রতিটা স্টোরি যদি ভালো লেগেই থাকে তাহলে বলবো আপনারা দেরি করবেন না, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, বিকজ আমি চাই আপনাদের সেরা কমেন্টগুলো আমি পড়ে শোনাতে। সো এই হচ্ছে বিষয়। আমি আজকে আর তেমন দেরি করবো না, বিকজ দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। সো আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল কিন্তু আমরা ডেফিনেটলি একটা ভালো স্টোরি শুনবো, এবং সেটা হচ্ছে ভৈরবনাথের স্টোরি। এবং নিশ্চয়ই জানেন যে শনিবার আমরা কিন্তু ডেফিনেটলি আমাদের যে ফ্রিতে জিনের যে কালো জাদুর স্টোরিটা ছিল বা সিরিজ ছিল, সেটা আমরা ডেফিনেটলি প্রচার করে দেবো। আশা করছি তখন অনেক ভালো লাগবে। সো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।